তাহলে আমাদের হলো আজকে বৃত্ত, হ্যাঁ, এমসিকিউ নিয়ে আলোচনা আর কি। আচ্ছা, দেখি প্রথমে আমরা বৃত্ত সম্পর্কে একটু জেনে নেই, হ্যাঁ, বেসিক জেনে তারপর আমরা এমসিকিউ গুলো সমাধান করি। ঠিক আছে, প্রথমে লিখি বৃত্তর জিনিসটা কি। হ্যাঁ, দেখো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, হ্যাঁ, সমান দূরত্ব বজায় রেখে যে অন্য একটি বিন্দু ধরো, এই যে একটা বিন্দু, তাই না? একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব, মানে যে কোনো পরিমাণ একটা নির্দিষ্ট দূরত্ব, সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু যে বক্রাকার বা গোলাকার আবদ্ধ পথ চিত্রিত বা অঙ্কিত করে তাকে বলে বৃত্ত। হ্যাঁ, ধরলাম এই বৃত্তের কেন্দ্র হলো ও, যাকে কেন্দ্র করে আমরা কি করি, যে কোনো পরিমাণে একটা ব্যাসার্ধ নিয়ে, হ্যাঁ, বা সমান দূরত্ব নিয়ে যে বৃত্ত অঙ্কন করলাম। হ্যাঁ, আচ্ছা, এই যে গোলাকার, এই গোলাকার বক্ররেখাটিকে, তাই না, এই বৃত্তের এই গোলাকার এই বক্ররেখাটির নাম হলো কি? এই গোলাকার বক্ররেখাটির নাম হলো বৃত্তের পরিধি। এর নাম হলো বৃত্তের পরিধি। হ্যাঁ, আচ্ছা, আর হলো এই যে এটা হলো বৃত্তের কেন্দ্র, কেন্দ্রগামী যাকে বৃত্তের ব্যাস বলে। আমরা জিয়া সম্পর্কে একটু পরে ধারণা দিচ্ছি। প্রথমে আমরা বৃত্তের সংজ্ঞাটা আমরা কি, তাহলে আমরা তো বললাম না, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু যে গোলাকার আবদ্ধ পথ চিত্রিত বা অঙ্কিত করে তাকে বৃত্ত বলে, তাই না? আচ্ছা, এবার আর বৃত্তের পরিধি কি? আচ্ছা, বৃত্তের যে গোলাকার বক্ররেখাটিকে পরিধি বলে। এই যে গোলাকার এই বক্ররেখা, এটার নামই হলো পরিধি। আচ্ছা, আর হলো এটা হলো বৃত্তের কেন্দ্র, যাকে কেন্দ্র করে আমরা একটা নির্দিষ্ট দূরত্ব নিয়ে বৃত্তটা অঙ্কন করি। এটা হলো বৃত্তের কেন্দ্র হলো ও। আর ধরলাম ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি হলো একটা বৃত্ত। ঠিক আছে, তাহলে এই বৃত্তের আবার আমরা জানি, দেখো, বৃত্তের সংজ্ঞা জানলাম, পরিধি জানলাম, তাই না? আচ্ছা, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? ব্যাসার্ধ বলে, তাই না? আর কেন্দ্রগামী জ্যাকে বৃত্তের ব্যাস বলে। কেন্দ্রগামী জ্যা কাকে বলে? দেখো, পরিধির উপর অবস্থিত এই একটা সি একটা বিন্দু, হ্যাঁ, এই বিন্দুর নাম দিলাম সি। পরিধির উপর অবস্থিত এই যে হলো বৃত্তের পরিধি, তাই না? এই পরিধির উপর অবস্থিত যে কোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে জ্যা বলে। এই দুটো বিন্দু যদি যোগ করি তাহলে এটা হলো কি একটা জ্যা। কথা বুঝছো? তাহলে সিডি একটা কিন্তু জ্যা। এখন দেখো, যে জ্যা যত কেন্দ্রের কাছাকাছি হবে সে তত বড় হচ্ছে। আমি যদি এখানে আরেকটা জ্যা আঁকতে যাই, দেখো, তাহলে যত কেন্দ্রের কাছাকাছি যাচ্ছে সে জ্যা তত কি আস্তে আস্তে বড় হচ্ছে। এটার নাম দিলাম ইএফ দিলাম জ্যা, তাই না? ইএফ জ্যা। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, যে যত কেন্দ্রের কাছাকাছি হবে সে সবচেয়ে বড় হবে। একবারে যে কেন্দ্রের ভিতর দিয়ে গেছে সে হলো সবচেয়ে বড় জ্যা, তাই না? তাহলে দেখো, কেন্দ্রগামী জ্যাকে কি বলে? বৃত্তের ব্যাস বলে। তাহলে এখানে আমরা লিখলাম চিত্রে, তাই না, চিত্রে বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র তো তোমরা জানো, তাই না, যাকে কেন্দ্র করে বৃত্তটি অঙ্কন করা হয়, না? বৃত্তের কেন্দ্র হলো ও। আচ্ছা, এবার বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ হলো কি? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে, তাই না? একটা বৃত্তকে অসংখ্য ব্যাসার্ধ থাকে, তাই না? আঁকা যায়, ব্যাসার্ধ আঁকা যায়। এই যে একটা, এই যে একটা, এই যে একটা ব্যাস অসংখ্য আঁকা যায়, তাই না? আমি এইভাবে একটা সেবি ব্যাস কেন্দ্র দিয়ে যদি এইভাবে একটা টান দিই আরেকটা ব্যাস হয়ে যাবে। যদি এইভাবে কেন্দ্র দিয়ে আরেকটা দেই তাহলে অসংখ্য ব্যাস অঙ্কন করা যায়, ব্যাসার্ধ অঙ্কন করা যায়। হ্যাঁ, তাহলে ব্যাসার্ধ হলো কি? ওবি। ব্যাসার্ধ ওবিও লিখতে পারি, বা কি লিখতে পারি? ওএ, তাই না? ওএ, এখানে ব্যাসার্ধ ওএ। আর ব্যাস হলো বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ। এবার বৃত্তের ব্যাস, ব্যাস কি? কেন্দ্রগামী যাকে ব্যাস বলে, যে যেটা কেন্দ্রের ভিতর দিয়ে গেছে সেই হলো সবচেয়ে বড় জ্যা, তাই না? এই জন্য আমরা বলি ব্যাস কাকে বলে? কেন্দ্রগামী যাকে বৃত্তের ব্যাস বলে। তাহলে ব্যাস হলো কি? এবি। এবি জ্যা হলো বৃত্তের কেন্দ্রের মধ্য দিয়ে গেছে, তাই না? বৃত্তের ব্যাস এবি। আচ্ছা, কয়েকটা জ্যা বলি, এটাও কিন্তু জ্যাও কিন্তু ব্যাস প্লাস বৃহত্তম জ্যা। বৃত্তের ব্যাস, আচ্ছা, যদি লিখতে চাই বৃত্তের ব্যাস বা, একটু লিখে দেয়, বৃত্তের ব্যাস বা কি? বৃহত্তম। কারণ একজন বৃত্তের ব্যাস হলো বৃহত্তম জ্যা। কি এটা? এ বি, তাই না? এবি, বৃত্তের ব্যাস বা বৃহত্তম জ্যা হলো এবি। আচ্ছা, আরো জ্যা আছে এখানে কিন্তু, সিডিও কিন্তু জ্যা, ইএফও জ্যা। তাহলে জ্যা সংখ্যাটা পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে জ্যা বলে। যে জ্যা যত কাছে সে তত কেন্দ্রের নিকটবর্তী। ঠিক আছে। আচ্ছা, দেখো, সিডির সাথে সিডি এবি বড়, ইএফ বড় জ্যা, তাই না? সে তত কেন্দ্রের কাছাকাছি। তাহলে আবার এবি হলো সবচেয়ে বড়, তাই না? আচ্ছা, তাহলে এটা সম্পর্কে তোমরা ধারণা, এটা আমার চিত্রভিত্তিক দিব না, আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। আচ্ছা, এই যেটা আমি ধরো মুছে ফেলে, তাই না? এখানে কিন্তু এই যেটা মুছলে আবার আরেকটা জিনিস শিখি, যে বৃত্তের কেন্দ্র থেকে, তাহলে আমরা যে পরিধি সম্পর্কে ধারণা পেলাম, এটা মুছলাম। হ্যাঁ, আমরা গেল বৃত্তের ব্যাস এত গেল, এটা আমরা মুছে এবার একটু অন্য কিছু শিখাই। এটা হলো বৃত্তের কেন্দ্র ছিল কত? ও, তাই না?
এগুলো মুছে দিলে তোমাদের আর কি বুঝতে একটু সুবিধা হবে। আগের তথ্য এখানে বৃত্তের কেন্দ্র ও, তাহলে আমরা পরিধি জানলাম, ব্যাস জানলাম, তাই না? আচ্ছা, এখানে দেখো কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, এই যে কেন্দ্র থেকে যদি আমি জ্যায়ের উপর লম্ব অঙ্কন করি, লম্ব অঙ্কন করতে তো পারি নাকি? হ্যাঁ, এটা থেকে এটার পরে এই যে সিডি রেখে একটা বৃত্তচাপ অঙ্কন করবে, এভাবে এটা কিন্তু ছেদ করবে, আর এটাকে কেন্দ্র করবে ব্যাস অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ব্যাস এটাকে কেন্দ্র করে এভাবে একটা বৃত্ত করবা, লম্ব হয়ে যাবে। হ্যাঁ, ধরো ওপি লম্ব, লম্ব অঙ্কন করলাম, হ্যাঁ কি বুঝছো? এই যে এটা সমকোণের প্রতীক। বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে। তার মানে কি, ওপি যদি এটার উপর লম্ব, এটা কিন্তু সমকোণের প্রতীক 90 ডিগ্রি, তাহলে ওপি যদি সিডির উপর লম্ব হয় তাহলে সিপি আর হলো কি, সিপি আর হলো ডিপি কি হবে, সমান হয়ে যাবে। বুঝছো কি বলছি? কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে, তাহলে সিপি সমান ডিপি লেখা যায়। আবার ওরা যদি বইলে দেয় যে, একটু মুসলাম, হ্যাঁ একটু তো বুঝছো, আবার ওরা যদি বইলে দেয় এরকম বলে যে সিডি জ্যায়ের মধ্যবিন্দু হলো কত, এম, সিডি জ্যায়ের মধ্যবিন্দু এম, তাহলে আবার আমরা জানি বৃত্তের কেন্দ্র ও যে কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক এই রেখাংশটা ওই জ্যায়ের উপর কি হয়, লম্ব হয়। মানে বিপরীত কথা, কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপর যদি অঙ্কের লম্ব অঙ্কন করি তাহলে সমান দুই ভাগে ভাগ করে, আর যদি বলে যে সিডি জ্যায়ের মধ্যবিন্দু এম হয় তাহলে কেন্দ্র আর এবং এই সিডি জ্যায়ের মধ্যবিন্দু এম যদি আমরা যোগ করি তাহলে এই রেখাটা সিডির উপরে লম্ব হয়। ঠিক আছে, তাহলে আশা করছি এটা বুঝছো। আর একটা জিনিস হলো আমরা শিখাইলাম যে, একটা জিনিস শিখাই সেটা হলো যে বৃত্তের কেন্দ্র, ধরো এই যে একটা যে আঁকলাম, এই যে আগে ধরো সিডি জ্যায় হলো, এটার নাম দিলাম সিডি, হ্যাঁ, আর একটা এই পাশে আঁকলাম হলো সিডি, এটা দিলাম হলো এবি। দেখো কোন জায়গা কেন্দ্রের কাছাকাছি বৃত্তের কেন্দ্র ও, এটার নাম হলো ই, এটার পরে লম্ব অঙ্কন করা, হ্যাঁ দূরত্ব, দূরত্ব বলে গিয়ে লম্ব অঙ্কন করতে হয়, কিন্তু এটা এটার পর লম্ব আছে হলো এফ। এখন ধরো কেন্দ্র থেকে কে কাছে বেশি, কে কোন জায়গাটা কাছে, কেন্দ্র থেকে কাছে কে বেশি, ও ই লেস দেন ও এফ, তাই না? কেন্দ্র থেকে এবি যায় দূরত্ব হলো ওই, আর সিডি যায় দূরত্ব হলো ও এফ, তাহলে কাছে কোনটা, এটা। তাহলে দেখো যে যেটা কাছে সে যেটা বড় হয় না, তাহলে সুতরাং কি লেখা যায়, এ বি, এবি কি হবে, এবি হলো গ্রেটার দেন কি হলো, ও এফ হলো বড়, তাহলে সিডি। যে যে যত কাছে হবে সে যেটা কি হবে, যার দূরত্ব কম হবে, ঠিক আছে, সেই জায়ের দৈর্ঘ্য বেশি হবে। বুঝছো ব্যাপারটা? ওই কেন্দ্র থেকে যার দূরত্ব কম হবে সে তাহলে কেন্দ্রের কাছাকাছি, তা সে যেটা বড় হবে, তাহলে এবি গ্রেটার দেন সিডি। তাহলে আমরা তোমরা এটা পারবা তাহলে, তাই না? আচ্ছা, আরেকটা আমরা জিনিস বোঝা এলো, বৃত্তের ব্যাসার্ধ বৃহত্তম, যেমন আগেই আলোচনা করলাম, তাই না? বৃত্তের ব্যাসটাই হলো বৃহত্তম জ্যা। আচ্ছা, সব জ্যায়ের মধ্যে দিয়ে এবি হলো, যদি এবি আমরা এটা তো আলোচনা করছি, এবার কোন জ্যায়ের অঙ্কিত লম্ব এটা পারলাম, এবার উপচাপ এবং অধিচাপ সম্পর্কে একটু ধারণা নেই। হ্যাঁ, একটা বৃত্ত আঁকলাম, হ্যাঁ আচ্ছা, বৃত্তের উপচাপটার অধিচাপটা বোঝায়। উপচাপ হলো, এটা হলো পুরো পরিধি, তাই না? পরিধির দৈর্ঘ্য, এটা হলো বৃত্তের হলো কেন্দ্র, এটা হলো বৃত্তের ধরো হলো কত, ব্যাস, ধরো ব্যাসের নাম দিলাম হলো কত, এ বি ব্যাস, ঠিক আছে। এখন এটা হলো পরিধি, হলো এখান থেকে শুরু করে একবার টোটাল এই পর্যন্ত সম্পূর্ণ পরিধি। আচ্ছা, পরিধির অর্ধেকের যদি ছোট হয় চাপের দৈর্ঘ্যটা, এটা হলো উপচাপ। ধরো এখানে আমি এটা বললাম, দেখো ধরো এখান থেকে আমি এরটুকু নেই, এরটুকু নিলাম, ধরো এরটুকু নিলাম পরিধি, এই অংশটুকু নিলাম চাপ, এটার নাম হলো সি, এর হলো ডি, সিডি এটা চাপ নিলাম, মানে পরিধির যে কোনো অংশকে চাপ বলে পরিধির, হ্যাঁ পরিধির এক একটি অংশকে চাপ বলে, কিন্তু পুরো পরিধি এই অংশটুকু আমি যদি নেই তাহলে সিডি একটা চাপ। চাপটা উপচাপ না অধিচাপ, যদি পরিধির দৈর্ঘ্যের অর্ধেক হয়, অর্ধেকের চেয়ে ছোট হয়, তাহলে এটা হলো উপচাপ। তাহলে দেখো এখানে সিডি এর দৈর্ঘ্য হলো, এখানে আমরা যদি এখান থেকে বলি এ সি ডি বি, এটা এখান থেকে এই পর্যন্ত পরিধির অর্ধেক, পরিধির অর্ধেক, তাই না? আচ্ছা, এইটুকের দৈর্ঘ্য কি পরিধির অর্ধেকের কম না, এখান থেকে এই পর্যন্ত হলো অর্ধেক, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হলো পরিধির অর্ধেক দৈর্ঘ্য। আর সিডি হলো কি, অর্ধেকের চেয়ে অনেক কম না, মানে অর্ধেকের চেয়ে কম হলে উপচাপ, আর অর্ধেকের চেয়ে বেশি হলে হলো অধিচাপ। তাহলে দেখো আমি এটা আরেকটু বড় করে দিই, যাতে তোমাদের আরেকটু বড় করে দিলে আমাদের বোঝাইতে একটু সুবিধা হবে। এই জায়গাটা হলো ডি, এটা হলো সি, তাহলে পরিধির অর্ধেকের চেয়ে কম দৈর্ঘ্যকে বলা হয় এটা হলো কি, উপচাপ, ঠিক আছে, উপচাপ। আর উপচাপ আর পরিধির অর্ধেকের চেয়ে যদি বেশি হয় সেটা হলো অধিচাপ হবে। দেখো এখান থেকে যদি আমি লিখছি সিডি বলি,
সিডি একটু কবে হলো কি উপচাপ, কারণ চাপের দৈর্ঘ্য কি ছোট না, এই সিডি হলো উপচাপ, দেখছো সিটি হলো উপচাপ, কারণ পরিধির দৈর্ঘ্যের অর্ধেকের চেয়ে কম। আর আমি যদি এখান থেকে চাপ এখান থেকে শুরু করি, এই সি ডি থেকে শুরু করে সি এ বি ডি এই পর্যন্ত বলি, তাহলে অর্ধেকের বেশি না। যদি একটা লিখে দেখো সি এ, মানে এখান থেকে ঘুরে সি এ বি, এখান থেকে এইভাবে আসতেছে সি এ বি ডি, সি এ এবার ঘুরে ঘুরে বি তারপর ডি, সি এ বি ডি যদি বলি, এটা কিন্তু অধিচাপ, দেখছো অর্ধেকের বেশি, পরিধির অর্ধেকের বেশি দৈর্ঘ্য, এই চাপের দৈর্ঘ্য পরিধির অর্ধেকের চেয়ে বেশি, তাহলে হলো অধিচাপ। তাহলে উপচাপ আর অধিচাপ আমরা জিনিসটা বুঝলাম, তাই না? আচ্ছা, এইবার উপচাপে একটা জিনিস শিখা যায় যে উপচাপে অন্তর্লিখিত কোণ কি হয়। উপচাপ, এই চাপে অন্তর্লিখিত কোণ মানে কি, এই চাপের ভিতরে কোনো বিন্দুতে কোণ উৎপন্ন হবে যেটা, সেটা হলো উপচাপ। এই জায়গায় আমি লিখলাম সিরিজ উপচাপে, হ্যাঁ এই সি বিন্দু থেকে এটার পর আমি যদি আমি এই জায়গা টান এই বিন্দুর সাথে যোগ করি, আবার ডি থেকে এটার পর যোগ করি, তাহলে স্থূল কোণ হয়ে যায়, এটা এটা 90 ডিগ্রি প্লাস হয়ে গেল না, 90 ডিগ্রি প্লাস, তার মানে কি এটা কি হয়ে যায় স্থূল কোণ হয়ে যায়, তাই না? তাহলে দেখো উপচাপে অন্তর্লিখিত মানে কি, ওই চাপের উপর, ওই চাপের দৈর্ঘ্যের উপর, পরিধির উপর যে কোনো বিন্দুতে যে কোণ হবে সে কোণ 90 ডিগ্রি সে বড় হবে, এই জন্য বলে উপচাপে অন্তর্লিখিত, মানে তার ভিতরে, ভিতরে কোণটা হবে ভিতরে, ওই পাশে না, হ্যাঁ এই যে বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ সবসময় কি হয় স্থূল কোণ হয়। হ্যাঁ, তাহলে উপচাপে কি হয় আমরা একটু লিখে দেই, উপচাপে অন্তর্লিখিত কোণ, অন্তর্লিখিত মানে কি ওই চাপের এই যে পরিধির উপরই কোনো বিন্দুতে কোণ উৎপন্ন হবে, এলো অন্তর্লিখিত মানে ভিতরে, উপচাপে অন্তর্লিখিত, অন্তর্লিখিত কোণ কি হয় স্থূল কোণ হয়, তাই না? বৃত্তের উপচাপে, এটা কিন্তু বৃত্তের আর লিখলাম না, আচ্ছা লিখে দিই আবার, বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ হয় স্থূল কোণ। হ্যাঁ, আর উপচাপের উপর দণ্ডায়মান কোণকে বলা হয়, দণ্ডায়মান কোণটা হবে ছোট কোণ, সেটা হবে সূক্ষ্ম কোণ, হবে 90 ডিগ্রি সে ছোট হবে। তাহলে উপচাপে যদি বলে অন্তর্লিখিত কোণ হবে 90 ডিগ্রি সে বড়, আর বৃত্তের উপচাপের উপর হ্যাঁ দণ্ডায়মান কোণকে বলা হয় বৃত্তস্থ কোণ, সেটা আমি আবার দেখাই। বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ হলো স্থূল কোণ, এই যে দেখছো সিডি হলো উপচাপ, উপচাপ যদি এই বিন্দুতে কোণ উৎপন্ন হয়, তাহলে এই বিন্দু এটা এই বিন্দু এটা যোগ করবে, দেখে 90 ডিগ্রি সে বড় হবে। এখন দেখো আস্তে আস্তে যদি আমি এটা উপচাপ অন্তর্লিখিত কোণ স্থূল কোণ হলো, তাই না? আচ্ছা, এবার লিখবো যে উপচাপের উপর, বৃত্তের লিখে দিই উপচাপের উপর দণ্ডায়মান, উপচাপ কিন্তু জায়গা সিডি বা সিডি চাপের উপরও লিখতে পারি আমরা, বৃত্তের উপচাপের উপর সূত্রটা লিখতেছে বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান, দণ্ডায়মান কোণ, দণ্ডায়মান কোণটাই হলো এটা, না এটা হয়ে যাবে হলো বৃত্তস্থ কোণ, আমরা একটু পরে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণটা বুঝাবো, দণ্ডায়মান বৃত্তস্থ কোণ আর কি, হ্যাঁ হবে হলো 90 ডিগ্রির সাথে ছোট, কত 0 ডিগ্রিতে বড়, 0 ডিগ্রি থেকে বড়, আর 90 আসলে লিখে দিই 90 ডিগ্রি মাইনাস লিখি, হ্যাঁ মাইনাস লিখি, মানে 90 ডিগ্রি থেকে ছোট, মানে কি হবে সূক্ষ্ম কোণ লিখে দিই একবারে, হ্যাঁ বাংলা কথা লিখে দিই সূক্ষ্ম কোণ। উপচাপের উপর দণ্ডায়মান কোণ সেটা হলো বৃত্তস্থ কোণ, হবে কি সূক্ষ্ম কোণ। দণ্ডায়মান দেখো এই যে এই বিন্দু থেকে পরিধির উপর যে কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন হবে সেটা হবে হলো কি সূক্ষ্ম কোণ হয়ে যায়, দেখো এই যে গেল, এই যে গেল, দেখো সূক্ষ্ম কোণ হয়ে গেল, দেখছো এটা যে জায়গা যাক, এখান থেকে এখানে যাক, এটা কি হলো সূক্ষ্ম কোণ। দেখো দুটো কিন্তু সমান মাপের কোণ, কারণ একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ মানে হলো কি এই দুই বিন্দু থেকে দুইটা রেখা এসে বৃত্তের পরিধির উপর কোনো বিন্দুতে এসে মিলিত হয় সেই কোণ হবে বৃত্তস্থ কোণ। যেমন সি এবং ডি থেকে, এই যে সি এবং ডি থেকে দুইটা রেখা এসে এই বিন্দুতে মিলেছে, ধরো এম বিন্দুতে, এটা হলো বৃত্তস্থ কোণ, সি ডি এম বৃত্তস্থ কোণ, চাপ কিন্তু সিডি। হ্যাঁ, আবার সি ও ডি বিন্দু দেখো আবার একটা রেখা এসে এন বিন্দুতে মিলিত হয়েছে, দেখছো এন বিন্দুতে এসে মিলিত হয়েছে, বৃত্তের পরিধির উপর হলেও পরিধির উপর যে কোণ উৎপন্ন করবে সেটা হলো বৃত্তস্থ কোণ, আর এখান থেকে দূরে রেখা যে কেন্দ্রে যেটা মিলিত হবে সেটা হলো কেন্দ্রস্থ কোণ। তাহলে আচ্ছা আমরা একটু দেখাই, বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান কোণ হলো সূক্ষ্ম কোণ হয়। তাহলে এখানে সিডি হলো উপচাপ ছিল, এখান থেকে দুইটা দেখো এই বিন্দু আইসা দুইটা রেখা, এই যে আইসাকে পরিধির উপর কোনো বিন্দু মিলিত হয়েছে এম বিন্দুতে, মিলানোর পর এখানে যে কোণ উৎপন্ন সেটা হলো বৃত্তস্থ, এটা কিন্তু 90 ডিগ্রি ছোট হয়েছে, দেখছো এটাও কিন্তু এই দুইটা কোণ কিন্তু সমান, এই যে সমান, এটা এক প্লাস দিলাম, এটাও প্লাস দিলাম, প্লাস মানে বুঝছো তো দুইটা একই কোণ। তাহলে আমরা দেখলাম যে সমান সমান চাপের উপরে,
সমান সমান চাপ, একই চাপের উপর, তার মানে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর কি হয়, সমান হয়, তাই না? তার মানে এই কোণ আর এই কোণ দুটো সমান, কারণ সিডি চাপের উপরে যত কোণ হবে, যে এখান থেকে এসে যদি এই জায়গায় সেটা মিলিত হয়, আবার এখানে এসে মিলিত হয়, ঠিক এটাও প্লাস কোণ হবে, সবই সমান। একই চাপের উপর দণ্ডায়মান যত বিন্দু পরিধি যত বিন্দু কোণ উৎপন্ন হবে সবগুলো সমান হবে, তার মানে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর কি হবে, সমান হবে। এটা আমরা জানলাম। হ্যাঁ, আচ্ছা আরেকটা দেখি, তোমাদের চিত্র একটাতে সব বুঝাইলে তোমরা আবার ক্লিয়ার বুঝতে পারবা না, আর এই যে দিলাম। আচ্ছা আচ্ছা, উপচাপ বুঝলাম, এটা অধিচাপ দেখি আমরা, তাই না? অধিচাপ দেখি, তো এটা হলো বৃত্তের ব্যাস, ঠিক আছে, এ ও বি। অধিচাপ মানে হলো কি, আমরা দেখলাম কি বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ, আর উপচাপের উপর দণ্ডায়মান কোণ সূক্ষ্মকোণ হয়, দেখছো? তাহলে উপচাপে অন্তর্লিখিত কোণ হলে বিপরীত হবে, উপচাপ মানে উপচাপ ছোট চাপে বড় কোণ হয়, 90 ডিগ্রি বড়। অন্তর্লিখিত কথা বললে ভিতরে বড় কোণ হয়, ঠিক আছে। আর উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হলো সূক্ষ্মকোণ হয়, ছোট হয়ে যায়। আমরা চিত্রের সাথে দেখালাম, এবার বৃত্তের অধিচাপে দেখাই, অধিচাপ আঁকি, তাই না? ধরো আরেকটা জিনিস দেখে, আর যদি উপচাপ হইলো না অধিচাপ হইলো না, তার মানে কি অর্ধবৃত্তস্থ কোণ। ধরো আমি চাপ এতক্ষণ একটু নিলাম, যদি এ বি চাপ নেই, এ ও বি চাপ নেই, একটু যদি আস্তে আস্তে না থাকে এ বি চাপের উপর, তোমাদের আগে অধিচাপটা দেখায়, তারপরে আমি অর্ধবৃত্তস্থ কোণে যাব। অধিচাপ হলো কি, পরিধির অর্ধেকের চেয়ে বেশি চাপ, তাই না? আচ্ছা, পরিধির অর্ধেক কোন পর্যন্ত ধরে নিলাম আমরা, ধরো আমরা এই সাইড থেকে নেই, এটা এ বিন্দু আছে, এই জায়গাটা নিলাম কত, সি বিন্দু নিলাম, দেখো এটা নিলাম কত, সি বিন্দু। তাহলে আমরা নিব লোক এই যে একটু, এই যে এখান থেকে শুরু করে, এই যে অধিচাপ নিতেছি এখান থেকে, এই জায়গাতে শুরু করে এই জায়গাতে যাতে এই পর্যন্ত নিলাম, সি পর্যন্ত নিছি, ঠিক আছে। এইটু এই জায়গাতে এই যে সি পর্যন্ত নিলাম, অধিচাপ অর্ধেকের বেশি না, এই হলো পরিধি হলো এবি, এইখান থেকে এই পর্যন্ত হলো পরিধির অর্ধেক, তাহলে অর্ধেকের চেয়ে বেশি হলে কি হয়, অধিচাপ হয়, তাই না? দেখো অধিচাপে অন্তর্লিখিত কোণ কি হয়, সূক্ষ্মকোণ হয়, কেমনে দেখো। আচ্ছা ধরো আমি এখানে পরিধির ব্যাস হলো এবি, তাই না? এ থেকে, আচ্ছা অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা তোমরা জানো তো না, বৃত্তের অর্ধেক। ধরো একটু যদি আগে আমি একটু পরে দিই, ধরো এই যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, ধরো এই যে, তাই না, দেখাই দিই, এটা হলো ধর এই যে এখান থেকে শুরু করে বৃত্তের যে কোনো বিন্দুতে কোণ উৎপন্ন সেটা 90 ডিগ্রি হবে, এটা কি হবে, 90 ডিগ্রি হবে। এটা হলো বৃত্তের ব্যাস, আবার এটা কিন্তু এবি চাপের উপর কেন্দ্রস্থ কোণ কিন্তু এ ও বি, কেন্দ্রস্থ কোণ এ ও বি, এই এ বি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ হলো এ বি, আবার বৃত্তস্থ কোণ হলো এই যে বিন্দুতে হচ্ছে, যদি পি দেই, তাহলে এ পি বি হলো 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, ঠিক আছে, এটা কিন্তু 90 ডিগ্রি। এখন এই কোণটা আমরা মুছে ফেলাই দিই। হ্যাঁ, এটাকে আমরা একটু রাখি, এটা ছিল কত, সি বিন্দু না, আমরা ধাপে ধাপে করে একটার সাথে আরেকটা দিলে তাহলে তোমাদের বুঝতে একটু সমস্যা হয়ে যাবে। তাহলে আমরা লিখবো যে বৃত্তের উপচাপে না, এবার লিখবো অধিচাপে, তাই না? অধিচাপে, অধিচাপে দাও কি হয়, অধিচাপ মানে কি, পরিধির অর্ধেকের বেশি চাপ, তাই না? চাপের দৈর্ঘ্যটা পরিধির অর্ধেকের বেশি, অন্তর্লিখিত কোণ এবার দাও কি হয়, এটা উপচাপ না, এবার লিখবো হলো অধিচাপে। অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, এটা কবে স্থূল কোণ হবে এটা। হ্যাঁ, স্থূল কোণ দেখো, এই যে দেখো এবার অন্তর্লিখিত কোণ হলো কি ভিতরে হবে, এই যে অধিচাপ, তাহলে এখানে পরিধির উপর যে কোনো একটা বিন্দু নিলাম, এই জায়গা নিলাম, দেখো অন্তর্লিখিত কোণ কি হয়, এই যে আর এই যে, দেখো এটা কিন্তু 90 ডিগ্রিতে সরে গেছে, দেখছো? আমি যদি কোণের মানটা দেখো, এই জায়গা যদি অধিচাপ যদি আরো বাড়াই, দেখো সি থেকে নেই, এখান থেকে কিন্তু অধিচাপ এই পর্যন্ত সমান সমান পরিধির অর্ধেক, একটু নিচ্ছি, যদি আমি দেখো এই জায়গা নেই কোনো বিন্দু, তাহলে দেখো চাপের পরিমাণ আরো কমতেছে না, এই বিন্দু ঠিক আছে, তাই না? এই বিন্দুতে দেখো এই যে আস্তে আস্তে দেখো এটা আরো কমে যেতেছে, দেখছো এটা আরো কমে যেতেছে, কিন্তু তাহলে কিন্তু সূক্ষ্মকোণ হয়, দেখছো? বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ হলো কি, অধিচাপ চাপ বড় হইলে ভিতরে কোণ বিপরীত হয়, তাহলে কি হবে, এখানে সূক্ষ্মকোণ হয়ে যাচ্ছে, দেখছো? সূক্ষ্মকোণ হয়। তাহলে দেখো উপচাপে অন্তর্লিখিত কোণ হলো স্থূল কোণ, তাই না? আর অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ হয়, দেখছো চাপের পরিমাণ যত বাড়াইছি, দেখো চাপের পরিমাণ এখান থেকে এ বি সি পর্যন্ত বানাইছিলাম চাপ, এটা অধিচাপ মানে এ বি সি পর্যন্ত লিখছিলাম, দেখো তখন কোণ হয়েছিল এটুকু, এটাও কিন্তু 90 ডিগ্রি ছোট। আবার দেখো
অধিক চাপের পরিমাণ যদি এখান থেকে আমি এই পর্যন্ত আনি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আনি, চাপের দৈর্ঘ্য বাড়ছে, আরো বাড়তেছে, যত বাড়তেছে তত কোণের মান ছোট হয়ে গেছে। দেখছো পরিমাণ তত কি ছোট হয়ে গেছে। এখন যদি অধিচাপ চাপের পরিমাণ যদি আমি আরো বাড়ি এই পর্যন্ত নিই, এখান থেকে শুরু করে যদি এই পর্যন্ত আনি, এই পর্যন্ত আনি, এখন তো কোণের মান কি আরো ছুটে যাচ্ছে না? এটা তো ঠিক এই বিন্দুতে কোণ উৎপন্ন করছি, আরেকটু দিক দিয়ে যাতে নাহলে ও বিন্দুর উপর দিয়ে চলে যায়। এই দাও আরো কোণ ছুটে যাচ্ছে, দেখছো অধিচাপে। তাহলে উপর চাপ আর অধিচাপ জিনিসটা তো আমরা বুঝলাম, তাই না? আচ্ছা এইবার উপর চাপ আর অধিচাপ না হয়, যদি অর্ধেক অর্ধেক হয় তাহলে কি হবে? তাহলে কি 90 ডিগ্রি হবে না? তাহলে আমরা সেটা দেখি, উপচাপও না অধিচাপও না, ঠিক আছে, পরিধির অর্ধেকের সমান চাপ, সেটা হলো কি অর্ধবৃত্তস্থ কোণে যাবে। ধরো এই যে এখন তাহলে আমাদের এটা বুঝছো তো, বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ হলো সূক্ষ্মকোণ। বিপরীত কথা, চাপ বড় হইলে অন্তর্লিখিত কোণটা কি হয়? সূক্ষ্মকোণ হয়। আর অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হয় কি? স্থূল কোণ। ও এটা আমরা দেখাই নাই না? অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, এই যে অধিচাপ ধরো, এটা হলো বৃত্তের ব্যাস ছিল, তাই না? এ বি, এটা হলো বৃত্তের ব্যাস ছিল, এটা হলো বৃত্তের কেন্দ্র। অধিচাপের উপর দণ্ডায়মান, তাই না? আচ্ছা এইখান থেকে এই পর্যন্ত ধরো চাপ ছিল, তাই না? সি মানে এই দিকটা কিন্তু চাপটা এই যে দিকটা, হ্যাঁ এই যে হলো চাপ, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমাদের এবার বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কোনটা হবে কইতে পারবা? কেন্দ্রস্থ কোণ অধিচাপের উপর এই বিন্দু থেকে এই যে কেন্দ্রের সাথে যোগ করব দুইটা বিন্দু, এটা হলো কেন্দ্রস্থ কোণ। এই দুইটা বিন্দু থেকে কি করব? কেন্দ্রস্থ কোণ হয়ে যায়, তাই না? অধিচাপের উপরে এই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ কিন্তু কোনটা হবে কইতে পারবা? কেন্দ্রস্থ প্রবৃত্ত কোণ হবে, এই কোণটা হবে, এটা জানো? এটা কিন্তু এটা না, কিন্তু আমাদের উপচাপটা দিলে ওটা সুবিধা হবে। দেখো যেখানে যেটা অধিচাপ ওই সাইডে হলো তার কেন্দ্রস্থ কোণ হবে, চাপের দিকে হলো কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ হলো চাপের বিপরীত সাইডে। তাহলে বৃত্তস্থ কোণ হবে হলো এই যেটা, এই যে হলো চাপ, দেখছো একটু এই যে একটু গুলো সাইড মোটা করে যায় একটু, এই যে একটু হলো চাপের দৈর্ঘ্য, যে সাইডে চাপ হবে বৃত্তস্থ কোণ হবে চাপের বিপরীত সাইডে, ঠিক আছে, যেটা তার চাপ না। হ্যাঁ এই যে এটুকু হলো অধিচাপ, এই চাপ অধিচাপ হলো এটুকুর উপরে, হ্যাঁ এটুকুর অধিচাপ। তা অধিচাপ ছাড়া যে অংশ আছে পরিধির ওই বিন্দুতে তার বৃত্তস্থ কোণ উৎপন্ন হবে। আর কেন্দ্রস্থ কোণ হলো এটা, কিন্তু তার কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ হবে এটা, হ্যাঁ। আর আর কেন্দ্রস্থ কোণ হলো এটা, এই দুই বিন্দু থেকে বৃত্তের পরিধির উপর যে বিন্দু কোণ উৎপন্ন হবে সেটা হয়ে যাবে কি? বৃত্তস্থ কোণ। তাহলে দেখো বৃত্তস্থ কোণ কিন্তু বড় হবে, অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ স্থূল কোণ হয়ে যায়। দেখো 90 ডিগ্রি সে বড় হয়ে যাচ্ছে, কিন্তু 90 ডিগ্রি প্লাস হয়ে যাচ্ছে, দেখছো 90 ডিগ্রি প্লাস। দেখো কোণের মানটা যদি আমি আরেকটু বাড়াই, এই অধিচাপের পরিমাণ দেখো আরো বাড়াই, দেখো কোণের মান আরো বড় হয়ে যাচ্ছে, দেখো কোণের মান আরো বড় হয়ে যাচ্ছে, এই পর্যন্ত হলে 90 ডিগ্রি হবে। এবি চাপ সমান সমান হলো 90 ডিগ্রি, যখন নাকি আস্তে চাপের মান আস্তে আস্তে বাড়াবো দেখো আস্তে আস্তে 90 ডিগ্রি থেকে বড় হইতে থাকবে, ঠিক আছে। দেখো আমি যদি এখানে সি না নেই, অধিচাপটা যদি ডি নেই, দেখো তাহলে এই রেখার সাথে যদি এটার সাথে যোগ করলে এই কোণটুকু হয়েছে, আর এটার সাথে যদি আমি এই কোণটা এই ডি এর সাথে যদি ডি কোণ দিই তাহলে কোণের মান আরো বাড়লো না? তাহলে অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি হয়? বড় হয়ে যায়। তাহলে মিল থাকে যে চাপ বড় তার বৃত্তস্থ কোণটাও বড় হবে, ঠিক আছে। চাপ ছোট তার বৃত্তস্থ কোণটাও কি হবে? ছোট হয়ে যাবে। তাহলে আমরা জিনিসটা এখানে বুঝছো তো ব্যাপারটা। এখন তাহলে অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সবসময় কি হয়? বড় হচ্ছে, 90 ডিগ্রি সে বড়, 90 ডিগ্রি প্লাস। দেখো আমি চাপের পরিমাণ এখানে এ বি সি পর্যন্ত দিলাম, এটা কিন্তু বৃত্তের ব্যাস ছিল, তার মানে এই পাশের দৈর্ঘ্য আর এই পাশের দৈর্ঘ্য সমান। তাহলে এ বি আমি এই পর্যন্ত নিচ্ছি, তাহলে এটাকে এখান থেকে এই পর্যন্ত নিলে অধিচাপ হয়ে গেল। তাহলে অধিচাপের উপর অন্তর্লিখিত কোণ ছিল কি? ভিতরে, দেখছো না? অধিচাপের অন্তর্লিখিত কোণ এই দেখো এই বিন্দুতে অন্তর্লিখিত কোণ ছিল, এই বিন্দুতে ভিতরে চাপের ভিতরে যেটুকু আমার অধিচাপ ওই বিন্দু চাপের ওই পরিধির উপর যে কোনো বিন্দু উৎপন্ন করলে অন্তর্লিখিত কোণ। তাহলে দেখো এখানে বিসি এ বিসি অধিচাপের উপর বৃত্তস্থ কোণ হলে যেটা বৃত্তস্থ কোণটা 90 ডিগ্রি শেষ হলো, এটা 90 ডিগ্রি মাইনাস মানে কি? সূক্ষ্মকোণ, লিখলাম, হ্যাঁ এটা হলো সূক্ষ্মকোণ হয়ে যায়। আর এটা হয়ে যাইলো, দেখো এবার ডি বাদ দিলাম, এটা লিখলাম স্থূল কোণ, দেখছো 90। দেখো এ বিসি চাপের উপরে এখান থেকে বৃত্তের অন্তর্লিখিত কোণ হলো সূক্ষ্মকোণ হয়ে গেল, আর হলো আর তার বিপরীত দিকে যে কোণ হবে ওই সাইডে সেটা হলো তার হলো কি? বৃত্তস্থ কোণ। দেখো এটা কিন্তু স্থূল কোণ হয়ে যায়, দেখছো। আবার অধিচাপের মান যত বাড়ায়, দেখো এ বি সি, এখানে যদি এ বি থেকে ডি পর্যন্ত কই, দেখো এই বিন্দু আর এই বিন্দু যদি যোগ করে তাহলে কোণের পরিমাণ আরো বাইরে গেছে, দেখছো। তাহলে তাহলে আমি যদি চাপের পরিমাণ দেখো অধিচাপ থেকে আস্তে আস্তে কমাইতে কমাইতে যদি বৃত্তের পরিধির অর্ধেক বানা ফেলায় তাহলে কি হবে? কোনটা কি হবে দেখো, তাহলে কি হবে? 90 ডিগ্রি সমান হয়ে যাবে। আমরা একটু দেখাই, হ্যাঁ এবার এটা বুঝছো তোমরা।
আর আরেকটা জিনিস দেখাই, এই যে হলো এ বি হলো বৃত্তের চাপ, তাই না? এ বি বৃত্তের চাপ। তাহলে ধরো সিডি, সিওডি এটা হলো উপচাপ, সি আর ডি হলো একটা উপচাপ, সিডি একটা উপচাপ, বুঝাই, হ্যাঁ? আচ্ছা, এই সি আর ডি হলো বৃত্তের কেন্দ্র, এই সিটা একটা উপচাপ, এই সি আর ডি বিন্দুতে পরিধির উপর যে কোনো বিন্দুতে যে মিলিত কোণ হবে, হ্যাঁ, এটা নাম হলো বৃত্তস্থ কোণ। ঠিক আছে? তাহলে সিডি চাপের উপর, হুম, এটা হলো কি হবে, বৃত্তস্থ কোণ হলো এটা, আর কেন্দ্রস্থ কোণ হবে কোনটা, এই যে এই যে এই বিন্দু থেকে কেন্দ্রে যে মিলিত হবে সেটা হলো কেন্দ্রস্থ কোণ। এটা বুঝছো? এটা তাহলে কি, যে দুইটা বিন্দু থেকে যে কেন্দ্রে যে কোণ মিলিত হবে এটা নাম হলো কেন্দ্রস্থ কোণ। তাহলে হলো সিডি চাপের উপর, সিডি চাপের উপর, সিডি কিন্তু উপচাপ, তাই না? ছোট চাপের দৈর্ঘ্য ছোট না, সিডি চাপ আমি লিখলাম যে সিডি চাপের উপর দণ্ডায়মান, তাই না? সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি, দণ্ডায়মান, এটাকে লিখি সিডি চাপের দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, কোণ সিওডি, যে বিন্দুতে কোণ হবে সেই অক্ষর মাঝে থাকবে না। আবার লিখো যে সিডি চাপের উপর, এটা বৃত্তস্থ না, এটা লিখছি কেন্দ্রস্থ, কেন্দ্রস্থ কোণ সিওডি না। আবার দেখো সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি হবে, বৃত্তস্থ কোণ হলো পরিধির উপর যে কোণ উৎপন্ন হয়েছে, পরিধির উপরে, পরিধির কোনো বিন্দুতে, এই যে ধরো এটার নাম হলো ধরো পি দিলাম, এই সিওডি বিন্দু থেকে কোনো রেখা, দুটি রেখা আইসা এই যে পরিধি পি বিন্দুতে কোণ উৎপন্ন করছে না, এটার নাম হলো বৃত্তস্থ কোণ। তাহলে কোণ কি, বৃত্তস্থ কোণটার নাম হবে কি, কোণ সি পি ডি। বুঝছো? তার বৃত্তস্থ কোণ হলো কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে আমরা জানি কি, একই চাপের উপর দণ্ডায়মান, হ্যাঁ, দণ্ডায়মান হলে এই চাপের উপর কোণ উঠছে, হ্যাঁ, কোণ হবে কিন্তু চাপের উল্টা সাইডে, ঠিক আছে? এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কত, সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হলো এটা, আর কেন্দ্রস্থ কোণ এটা। তাহলে আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা যদি এক্স হয় এটা হবে কত, 2x, এই কোণের পরিমাণ। বুঝছো কথা? এক্স হলে এটা 2x হবে। তাহলে আমরা শিখলাম হলো বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, তাই না? না, বৃত্তস্থ কোণ হলো কেন্দ্রস্থ কোণের অর্ধেক, আর কেন্দ্রস্থ কোণ হলো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে কোণ সি ও ডি সমান সমান কি, 2 কোণ সি পি ডি। তা আমরা দুটো সমান করতে হলে কি হয়, বৃত্তস্থ কোণের সাথে 2 গুণ করে দেবো, তাহলে কিন্তু সমান হয়ে গেল, তাই না? তাহলে তোমরা আশা করি এগুলো বৃত্তের উপচাপ অধিচাপ, হ্যাঁ, উপচাপ এগুলো বুঝলা। আরেকটা হলো কি, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এই যে এটা বোঝার জন্য লিখলাম, দেখো এই যে সি আর ডি লিখলাম, এগুলো বৃত্তের কেন্দ্র ও, তাই না? ধরো এটা হলো বৃত্তের ব্যাস, ঠিক আছে? এটা একটা চাপ, এই যে এ বি, এ বি চাপের উপর দণ্ডায়মান, মানে এদিকে এটা সি দেই, এটা বি, এটা সি ধরে, এটা হলো বৃত্তের কেন্দ্র, কিন্তু এটা কিন্তু বৃত্তের ব্যাস, এদিক দিয়ে চাপ লিখছি। এবি মানে কি, এবি চাপের উপর, তাই না? চাপের পরিমাণটা একটু পরিধির অর্ধেক না, পরিধি এবি চাপের উপর, দেখো এ বি সি চাপ, তার মানে এটা আর এটা হলো প্রান্তবিন্দু, তাই না? এই দুইটা প্রান্তবিন্দু কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন হয়েছে সেটা হলো কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ কত হইলো, দেখো যদি, কেন্দ্রস্থ কোণ, তাই না? কি, এবি এসি চাপের উপর, এসি চাপ, ঠিক আছে? দেখলাম হলো এসি চাপের উপর, এসি মানে তুমি আর লিখতে পারো, যাকে লিখতে যে এবিসি চাপ লিখলাম, যাতে বুঝবা যে এই দিক দেওয়া হলো এসি, এদিক দেওয়া হলো এসি, সমান সমান, এই জন্য খালি এবিসি লিখলাম অথবা এসি চাপ লিখলে হবে, এদিক দেওয়া যা এদিক দেওয়া, তাহলে আমরা এদিক দিয়ে হিসাব করতেছি, হ্যাঁ, মানে এই সাইড আমরা কোন ওই পাশে আঁকবো। তাহলে এবিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কত, কেন্দ্রস্থ কোণ হবে এই চাপের ফার্স্টে আর লাস্টে যে দুইটা প্রান্তবিন্দু আছে কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করছে। দেখুন আমি যদি সি লিখলাম মানে ডি লিখলাম, তাহলে সিডি চাপ করতাম, তাই না? সি আর ডি হতে কেন্দ্রের সাথে মিলিত করতাম, এই যে, তাহলে কি এটা হলো কেন্দ্রস্থ কোণ, তাই না? কিন্তু এই দুইজন হলো কি, এটা তো বৃত্তের ব্যাস, এই বিন্দুর সাথে কেন্দ্র যোগ করলে তো এই রেখাটা হয়ে যাচ্ছে। আবার এই যে এটা যদি কেন্দ্রের সাথে যোগ করলে তাহলে কি হলো, কোণ এও সি হয়ে গেল, তাই না? কোণ এও সি হয়ে গেল না, এও সি কোণটা হয়ে গেল। ওরা করলে হয়তো ওদের এটা, তাই না? ওরা করলে ওদের এই কোণ হইতো, আর ওদের এ আর সি যোগ করলে এও সি হয়ে যায়, কেন্দ্রস্থ কোণ হয় কোণ এ ও সি। আবার এই দুই বিন্দু থেকে যদি আমি বৃত্তের পরিধির উপরে যাই সে কোনো বিন্দুতে মিলাই, তাহলে এটা কয় ডিগ্রি হবে করতে পারবা, এটা হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি সমকোণ হয়ে যাবে, দেখছো? তার মানে পরিধির অর্ধেক, এই জন্য অর্ধেক হলে অর্ধবৃত্তস্থ কোণ বলি, আমরা বলি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ।
ঠিক আছে, বৃত্তের অর্ধেকের উপরে যে কোণ উৎপন্ন হবে, হ্যাঁ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্ধেক বৃত্ত, এই দুইটা প্রান্ত বিন্দু থেকে দেখো কেন্দ্রস্থ কোণ হলো, এই যে কেন্দ্রস্থ কোণ হলো এওসি, আর বৃত্তস্থ কোণ হলো, ধরো এনে পি লিখলাম, এপিসি, হ্যাঁ। তাহলে কেন্দ্রস্থ কোণ এওসি, বৃত্তস্থ কোণ, তাহলে দেখো আমরা এতক্ষণ শিখছিলাম চাপের পরিধির উপচাপ, উপচাপ আর অধিচাপ বললাম না, ও পরিধির অর্ধেকের চেয়ে, পরিধির অর্ধেকের চেয়ে, তাহলে আমি এটা একটু দিয়ে বৃত্ত বোঝালাম, পরিধির অর্ধেকের চেয়ে ছোট চাপ হইলে, তাই না, বৃত্তস্থ কোণ কি হয়, সূক্ষ্মকোণ হয়। উপচাপ হইলে কোণ সূক্ষ্মকোণ হয়, বৃত্তস্থ কোণ সূক্ষ্মকোণ হয়। আর অধিচাপ হইলে বৃত্তস্থ কোণ বড় হয়, আর অন্তর্লিখিত কোণ হলো বিপরীত হয়। এখন দেখো এটা চাপ কিন্তু সমান, পরিধির কি এখান থেকে এই পর্যন্ত বলছি, তাই না, অর্ধেক, তো সমান সমান হলে কি হয়, 90 ডিগ্রি হবে। দেখো এটা কিন্তু 90 ডিগ্রি, এই জন্য বলছে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ মানে হলে কি পরিধির অর্ধেকের সমান চাপ, মানে ব্যাস 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 বরাবর, ঠিক আছে। তাহলে এই দেখো অর্ধেকের, এই জন্য বলে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এই দুইটা মিলে 90 ডিগ্রি হবে। এখন থেকে এখান থেকে তুমি যে কোনো বিন্দুতে কোণ করো না কেন, সব কি 90 ডিগ্রি হবে, সব 90 ডিগ্রি। এই জন্য আমরা বলি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, কারণ হলো কি এর চাপের দৈর্ঘ্যটা হলো কি পরিধির অর্ধেক, পরিধির অর্ধেকের সমান হলে ওই প্রান্ত বিন্দু থেকে কি বৃত্তের উপর যে কোণ উৎপন্ন করে সেটা হলো বৃত্তস্থ কোণ, 90 ডিগ্রি হয়। যদি চাপের পরিমাণ বাইরে যায় তাহলে দেখো আমরা এদিক থেকে চাপ পড়ছি, তাই না, যদি চাপের পরিমাণটা যদি বাইরে দিতাম তাহলে কি হতো, বৃত্তস্থ কোণ কি আরো বড় হয়ে যেত না। এগুলো এসি চাপ, এবিসি চাপ, এই চাপের উপর বৃত্তস্থ কোণ একটা, এই যে একটা হয়েছে, আর এটা হলো কিউ। দেখো দুইটা 90 ডিগ্রি, যত করি করি এখান থেকে যদি এই জায়গাও করি, এখান থেকে যা করি, এটাও কিন্তু 90 ডিগ্রি হবে, ঠিক আছে সবই। তাহলে একই চাপের উপর আমরা পড়ছিলাম না, একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণগুলো পরস্পর কি হবে, সমান হবে। বুঝছো ব্যাপারটা? তাহলে দেখো, তাহলে আমাদের, তাহলে দেখো এই যে ব্যাস, তাই না, তাহলে এসি মানে এবিসি চাপ মানে পরিধি সমান অর্ধেকের সমান দৈর্ঘ্য, তাই না, অর্ধেকের সমান হলে তাহলে বৃত্তস্থ কোণ হয় কি 90 ডিগ্রি। কি শিখলাম আমরা, বৃত্তস্থ কোণ হয় 90 ডিগ্রি, যে 90 ডিগ্রি, আচ্ছা 90 ডিগ্রি লিখে দেই, 90 ডিগ্রি হয় এটা। তাহলে যদি এটুকুলো চাপের এইভাবে করছি, যদি চাপের পরিমাণটা বাড়ায় দাও দেখো তো কি হয়ে যায়, চাপের পরিমাণ হলে এই দেখো এবিসি চাপের উপর 90 ডিগ্রি হয়ে যায়। কি এবিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ হলো এওসি, আর এবিসি চাপের উপর দণ্ডায়মান লিখে নি না, এবিসি চাপের উপর এই যে দণ্ডায়মান, হ্যাঁ দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এত, চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কত, চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হলো এ ইসি, এটা কিন্তু এবিসি গুলো 90 ডিগ্রি, দেখছো 90 ডিগ্রি। এখন চাপের পরিমাণ যদি একটু বাড়াই দিই, দেখো এই তো এ বি সি থেকে আমি এই পর্যন্ত নেই, ডি পর্যন্ত নেই, দেখো কোণের পরিমাণটি কমে যায় না, দেখো ডি নিলাম, এই জায়গা ডি নিলে দেখো এ যে টান দিলাম ডি বিন্দু থেকে, তো কোণের মান আস্তে আস্তে কি বেড়ে গেছে। তাহলে কি অধিচাপে বৃত্তস্থ কোণ কি হয়, বা অধিচাপের উপর দণ্ডায়মান কোণ কি হয়, স্থূল কোণ হয়। আমরা পড়াইলাম না সেটা, দেখছো কোণের মান আস্তে আস্তে যখন বাড়াবা তখন এই বিন্দুতে কোণ উৎপন্ন করবে, এটা তো ঠিক আছে। ডি থেকে যদি টান দেয় দেখো 90 ডিগ্রি বড় হয়ে গেছে কোণটা, এই কোণ 90 ডিগ্রি বড় হয়ে গেল না, এটার সাথে এপিসির সাথে কি এপিডি কোণ বড় না। তাহলে দেখো চাপ যত বড়, অধিচাপে বৃত্তস্থ কোণ বা অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি হয়, স্থূল কোণ হয়, হ্যাঁ। আর অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ হয়। দেখো অধিচাপ এটা না, দেখো এই দেখো অন্তর্লিখিত কোণ মানে চাপের উপর কোনো বিন্দু কোণ, এই যে 90 ডিগ্রি সেটা ছোট, এটা কিন্তু সূক্ষ্ম কোণ হয়ে যায়। দেখো এটা যদি আরো বাড়াও, আরো সূক্ষ্ম হয়ে যাবে, আরো বাড়াও এই জায়গা চাপ আরো বাড়াই দিলাম, এই পর্যন্ত নিলাম চাপ, যদি অন্তর্লিখিত কোণ কিন্তু আরো কমে গেছে, আরো ছোট হয়ে গেছে, দেখছো এটা আরো ছোট হয়ে গেছে, এটা সেটা আরো। তার মানে অধিচাপের দৈর্ঘ্য যত বাড়াবা আমাদের অন্তর্লিখিত কোণ তত কমে যায়। তো অন্তর্লিখিত কোণটা সবসময় বিপরীত হয়, অধিচাপ হলে কোণ সূক্ষ্ম কোণ হবে, আর হলো উপচাপ হলে অন্তর্লিখিত কোণ কি হবে, স্থূল কোণ হবে। এই জিনিসটা তোমরা একটু বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করলে এটা পারবা তোমরা, ঠিক আছে। এবার আমরা 1 নম্বর প্রশ্নে যাই। এবার আমরা এমসিকিউ এর 1 নম্বর প্রশ্ন দেখি, দেখো আর পিথাগোরাসের সূত্র তো জানি, তাই না, আমরা পিথাগোরাসের সূত্র তো জানি কি, অতিভুজ স্কয়ার সমান সমান, শর্টকাট লিখলাম, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না। আর সমকোণের বিপরীত বাহু অতিভুজ, আচ্ছা লম্ব শর্টকাটে লিখলাম, লম্ব শর্টকাট লিখলাম, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এটা তো সবাই জানি আমরা, তাই না। আমরা সমকোণে যদি ত্রিভুজ অঙ্কন করি, তাই না, এটা হলো সমকোণ, সমকোণের বিপরীত বাহু সবসময় কি হয়, অতিভুজ, এটা কি পরিবর্তন হয় না, তাই না। লম্ব ভূমি পরিবর্তন হয় কোণের সাপেক্ষে, এটা যদি কোণ হয়, কোণের বিপরীত বাহুকে বলা হয় কি লম্ব, আর কোণের সহিত বাহুকে বলা হয় কি, এটা যদি কোণ হয় তাহলে সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ, আর কোণের সন্নিহিত বাহু
এই জন্য বলে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু মানে কি, কোণের নিকটে এই বাহুটা, অতিভুজ ছাড়া যে দুইটা বাহু আছে, যে বাহুটা কোণের নিকটে আছে, সাথে আছে, সেটা সন্নিহিত বাহু। এই জন্য এটা বলে ভূমি, সন্নিহিত বাহু বা ভূমি। এটা কি বলে, সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বা ভূমি। আর কোণের বিপরীত বাহুকে কি বলে, লম্ব। এই জন্য বলে বিপরীত বাহু। অনেক বানাও যে ত্রিকোণমিতিতে বিপরীত বলে। আচ্ছা, এগুলো তোমরা জানো। এবার আমরা আমরা এটা নিয়ে আলোচনা করি। 1 নম্বর এমসিকিউ দেখো কি আছে আমাদের। 1 নম্বর এমসিকিউ, হ্যাঁ, যে 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের, তাহলে একটা বৃত্ত আমরা আঁকি তাহলে, হ্যাঁ, একটা বৃত্ত আঁকলাম। 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র, কেন্দ্র দিলাম, কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। 5 সেন্টিমিটার দূরে একটা জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতেছে। ধরলাম জ্যায়ের দৈর্ঘ্য হলো এবি, ধর এবি একটা জ্যা আঁকলাম। এই কেন্দ্র থেকে জ্যায়ের দৈর্ঘ্য কত কইছে না, 5 সেন্টিমিটার দূরে। এটা ঠিক হলে ঠিক, এর পরে কি লম্ব হবে, তাই না? এই যে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার দূরে সে জ্যায়ের দৈর্ঘ্য চাইছে। আচ্ছা, বৃত্তের ব্যাস যদি দেওয়া থাকে কত, 26, তাহলে ব্যাসার্ধ কত? এই যে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কি, ব্যাসার্ধ না? এটা কত হবে, 13 হবে না? তাহলে আমাদের দেখো, তাহলে এটা ধরলাম ও, এটা ধরলো পি, হ্যাঁ। তাইলে এটা একটা সমকোণী ত্রিভুজ না? এটা সমকোণী। তাইলে আমাদের এখানে দেখো এ ও পি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের দুই বাহু দেওয়া আছে, তাহলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমরা এপির মানটা বের করে ফেলি, তাই না? তাহলে আমাদের দরকার হলো এপি। তাহলে দেখো এটা হলো ভূমি, এটা হলো লম্ব, তাই না? ধরলে এটা ভূমি, এটা লম্ব। যদি এটা কোণ নাই, যে কোনো একটা লম্ব ভূমি ধরা যায়, তাহলে এই দুটোর বর্গের সমষ্টি হবে এই যে সমকোণী বিরুদ্ধ যে অতিভুজের বর্গের সমান, তাই না? তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? পিথাগোরাসের সূত্র অনুসারে ত্রিভুজ এ ও পি হতে পাই, শর্টকাট লিখলাম, হ্যাঁ, ত্রিভুজ এ ও পি হতে পাই। দেখো এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার সমান কত, ও এ স্কোয়ার। এটা পিথাগোরাসের সূত্র অনুসারে লিখতে পারি না, ত্রিভুজ এ ও পি হতে। তাহলে আমরা দেখি এবার এপির মানটা আমাদের দরকার, আমরা ইমপ্লিসিট দিই, যেহেতু এপি স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার। তাহলে দেখো এবার, সুতরাং এপি সমান সমান এই পাশে স্কোয়ার, ওই পাশে গেলে রুট হয়ে গেল, তাই না? ও এ স্কোয়ার, ও এর মান কত? ও এর মান 13, 13 স্কোয়ার হলো 169, আর ওপির মান হলো 5 স্কোয়ার না, 169 মাইনাস 25, তাহলে হয় কত, রুট ওভার 144, তাহলে হয় কত, 12। তাহলে এপির মান হলো 12। তাহলে একটু কত, এটাও 12, এটাও মান পাইলাম কত, 12। তাহলে এটাও 12 হবে। কারণ কি, কত দিয়ে আমরা একটা সূত্র শিখছিলাম না, যে কেন্দ্র থেকে যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব, হ্যাঁ, এই দেখছো 5 সেন্টিমিটার দূরে মানে কি, এটা কিন্তু লম্ব দূরত্ব। কেন্দ্র থেকে কোনো জায়ের দূরত্ব বলতে ওটা কি, ওটার উপর লম্ব হয়। কিন্তু আমি বললাম যে এই বিন্দু থেকে এই যে রেখা দূরত্ব কত, তুমি যদি এইভাবে হিসাব করো, তাহলে কি এটাকে দূরত্ব হইলো, সরাসরি লম্ব দূরত্বটাকে দূরত্ব নির্দেশ করে, হ্যাঁ। তার মানে কি, লম্ব হইলে এটা 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো, আমরা জানি কেন্দ্র থেকে যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমান দুই ভাগে ভাগ করে, আমরা একটু আগে দেখাইলাম না বেসিকে। তাহলে এটা যদি 12 হয়, তাহলে এটাও কত হবে, 12 হবে। তাহলে 12 বার কত হবে, 24 হয়ে যাবে। তার মানে এবির মান হলো 24, আমাদের কত, 24 সেন্টিমিটার। বুঝছো এটা? আচ্ছা, 2 নম্বর যাই আমরা। নাম্বার 2, নাম্বার 2-এ দেখো আছে, এটাও দেওয়া আছে ওপি সমান 3 সেন্টিমিটার। দেখো চিত্রটা যদি আমরা আঁকি, এই তো, তাই না? এটা হলো ও, এখান থেকে পর্যন্ত হলো কত, এটা সমকোণ, তাই না? পি, এটা এম, এটা হলো এন। এন দেওয়া আছে ওপি সমান 3 সেন্টিমিটার, ওপির মান কত, 3 সেন্টিমিটার। আর এম এন সমান 8 সেন্টিমিটার। এম এন এর মান, এর মান যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে এমপির মান কত, কত দিই, এম এন 8 হইলে তাহলে এপির মান কত আমরা জানি না। কেন্দ্র থেকে যে কোনো জায়গায় অঙ্কিত লম্ব যাকে সমান দুই ভাগে ভাগ করে, তাহলে এপির মান তাহলে অবশ্যই 4, এটাও 4, এটাও 4, তাই না? 8 হয়ে গেল না? কারণ কেন্দ্র থেকে যে কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব ওই জায়গায় সমান দুই ভাগে ভাগ করে। এম এন এর মান দেওয়া আছে 8 সেন্টিমিটার, এম এন কত, 8। তাহলে এম এন এর অর্ধেক কত, এমপি কে এম এন এর অর্ধেক না, তাহলে একটু সাইড হবে, হ্যাঁ, 4। তাই চাইছে কি, হলে ও এন কত, দেখো ও এন, চাইছে, এই যেটা চাইছে ও এন, দেখছো ও এন চাইছে। তাহলে ও এন এর মান কত হবে, দেখো এটা হলো 3 সেন্টিমিটার, এটা এই পাশে লিখিত, এটা যেহেতু চিত্রটা ওই পাশে হয়েছে ও এন, তাই না? এটা 3, এটা 4, এটা সমকোণ অতিভুজ না, অতিভুজের মান চাইছে। তাহলে আমরা কি লিখতে পারি, পি ও এন সমকোণ ত্রিভুজ হতে অতিভুজ স্কয়ার সমান সমান কি
লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যাও তাহলে সুতরাং লিখি ও এন সমান সমান ওপি, ওপির স্কোয়ার, ওপির মান 3, 3-এর স্কোয়ার করলে কত হয় 9, একবার 9 লিখলাম। হ্যাঁ, আর পি এন এর মান কত 4, 4 কত 16, 9 আর 16 কত হয় 25, 25 রে বর্গমূল করলে কত হয় 5। তাহলে ও এন এর মান হলো আমাদের কত 5 সেন্টিমিটার। এই যে হ্যাঁ 5 সেন্টিমিটার। আচ্ছা এইবার আমাদের বেসিকে আসলে সময় নেই এগুলো বুঝাইতে হয় বেসিকে। তারপরে তো তোমাদের একটু তাড়াতাড়ি করছি, এক চিত্রতে আরেকটা চিত্র বুঝাইতে গেলে তোমাদের বুঝতে সমস্যা হবে, তারপরে তো ভিডিও অনেক লং হয়ে যায় এসা। তারপরে এবার 3 নম্বর দেখো, তোমাদের বেসিকটা শিখালাম, এখন দেখো তোমাদের এটা সহজ হয়ে যাবে। 3 নম্বর দেখি আমরা, 3 নম্বর আমরা বৃত্ত ডাকি। হ্যাঁ, বৃত্ত রাখলাম, এটা বৃত্তের কেন্দ্র। হ্যাঁ, এই যে এটা হলো বৃত্তের কেন্দ্র, এটা হলো বৃত্তের হলো পি কিউ হলো একটা জেয়া, এটুকুর মান হলো 40 ডিগ্রি, এটা যোগ করছে তাই না। এখন দেখো এটুকুর মান 40 হলে চাইছে কি দেখো, যদি কোণ কিউ ও এস, এই কোণটা চাইছে আমাদের, এই কোণটা কত কিউ ও এস। দেখো আমরা জানি কিউ ও এস যে কোণের মান চাইছে এটা কি কেন্দ্রস্থ কোণ না, তাহলে কিউ এস চাপের উপর, দেখছো এই কিউ এস চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো এটা, কেন্দ্রস্থ কোণ হলো এটা। আর বৃত্তস্থ কোণ কি, আর কিউ আর এস থেকে কেন্দ্রে যায় মিলিত হয়েছে, কেন্দ্রবিন্দুতে মিলিত হয়েছে যে দুটি রেখা, এই দুটো রেখার দ্বারা হলো কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হয়েছে। আর কিউ আর এস এই দুটা বিন্দু থেকে দুটা রেখা এসে যে পি বিন্দুতে মিলিত হয়েছে এটা হলো বৃত্তস্থ কোণ। তাহলে আমরা শিখলাম হলো দেখো এখানে কিউ এস চাপের উপর বৃত্তস্থ কোণ হলো কত, বৃত্তস্থ কোণ হলো কিউ পি এস, কিউপিএস সমান কত ডিগ্রি 40 ডিগ্রি। আর কেন্দ্রস্থ কোণ কত, কেন্দ্রস্থ কোণ হলো কোণ কিউ ও এস। তাহলে কিউ এসটা কই, আমরা জানি না কেন্দ্রস্থ কোণ হলো বৃত্তস্থ কোণের ডাবল, কেন্দ্রস্থ কোণটা হলো কি একই চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ হলো এই বৃত্তস্থ কোণের ডাবল। আমরা একটু দেখাইলাম না, এটা যদি 40 এটা কত হবে 80 হবে, তাহলে আর করা লাগবে, তাহলে 2 গুণ 2 গুণ 40 ডিগ্রি, ঠিক আছে 80 ডিগ্রি। তাহলে বৃত্তস্থ কোণ হলো একই চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ হলো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। দেখছো এই বিন্দু থেকে কেন্দ্রে যে মিলিত সেটা কেন্দ্রস্থ কোণ, আর এই যে দুইটা বিন্দু থেকে যে দুইটা রেখা হিসাবে পি বিন্দুতে মিলিত সেটা হলো বৃত্তস্থ কোণ, মানে পরিধির উপর যে বিন্দুতে পরিধির কোনো বিন্দু যে কোনো কোণ এটা বৃত্তস্থ কোণ। হ্যাঁ, তাহলে কি হয় এটা 40, এটা অবশ্যই 80 ডিগ্রি, তাহলে আমাদের অ্যান্সার কত 80 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা 4 নম্বরটা দেখি আমরা, না কোনো বৃত্তের অধিচাপে, এই যে আমরা শিখেছি কোনো বৃত্তের অধিচাপে, এই যে বৃত্তের অধিচাপে ধরো এই যে বৃত্ত আঁকলাম, এটা হলো বৃত্তের হলো এই যে এটা হলো বৃত্তের হলো চাপ ব্যাস, ব্যাস অধিচাপ মানে কি, অধিচাপে অন্তর্লিখিত, অধিচাপ মানে কি এইগুলো পরিধির এই জায়গাগুলো অর্ধেক আর এদিক দিয়ে হলো অর্ধেক, তাই না। তাহলে আমরা এদিক দিয়ে হিসাব করি চাপটা এইভাবে নিলাম, অধিচাপ মানে অর্ধেকের বেশি নেবো, দেখো অর্ধেকের বেশি, অর্ধেকের বেশি এই ধরো ধরো নিলাম এই পর্যন্ত নিলাম। অধিচাপ মানে বড় করে নিয়ে যাতে তোমার কাছাকাছি নিলে সমকোণে কাছাকাছি দেখা যাবে, বুঝতে সমস্যা হবে। অধিচাপ মানে 90 ডিগ্রি করে এই পর্যন্ত নিলাম ধরো সি বিন্দুতে। অধিচাপে অন্তর্লিখিত কোণ, অন্তর্লিখিত মানে বুঝছো তো এই অধিচাপের ভিতরে কোনো বিন্দুতে পরিধির উপর বিন্দুতে কোণ উৎপন্ন হবে, সেটা হলো অন্তর্লিখিত কোণ। তাহলে এইখান থেকে ধরো এই বিন্দু নিলাম আমি, এই বিন্দুটা এম বিন্দু, এই বিন্দুতে কোণ উৎপন্ন করবে, এই যে অধিচাপ মানে অন্তর্লিখিত ভিতরে, এই যে টান দিলাম আর এই যে টান দিলাম, দেখো এটা কয় ডিগ্রি হয়ে গেছে 90 ডিগ্রি। ছোট কি হয় সূক্ষ্মকোণ হয়ে গেল না, দেখছো সূক্ষ্মকোণ। হ্যাঁ, এটা যত কোণ অধিচাপের পরিমাণ যত বাড়াবা তত কোণের মান ছোট হয়, দেখছো তত সূক্ষ্মকোণ থেকে আর ছোট হইতেছে। আর কোণের মান যদি বাড়াইতে বাড়াইতে এই জায়গা নি, তাহলে দেখো এটা অর্ধবৃত্ত কোণ হয়ে যাবে, অর্ধেকের সমান চাপ না, ওই যেখানে আমার অর্ধবৃত্ত কোণ এক সমকোণ 90 ডিগ্রি হবে, তাহলে যত পরিধির দৈর্ঘ্য যত বাড়াবো আস্তে আস্তে 90 ডিগ্রি কমতে 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 থাকবে, কমতে 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 একসময় 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অন্তর্লিখিত কোণ হলো কি এই যে সূক্ষ্মকোণ, দেখছো। আর যদি অধিচাপে উপর দণ্ডায়মান কোণ, দণ্ডায়মান কোণ হলো অধিচাপ ছাড়া তার বিপরীত সাইডে কোণ উৎপন্ন, এই যে এটার থেকে এই যে বিন্দু কোণ উৎপন্ন, এইটা নাকি স্থূল কোণ হয়ে গেছে, এটা স্থূল কোণ, দেখছো। তাহলে অধিচাপে উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটা হলো স্থূল কোণ, আর অধিচাপের উপর দণ্ডায়মান অন্তর্লিখিত কোণ হলো সূক্ষ্মকোণ। অন্তর্লিখিত কথাটা আসলে বিপরীত মনে রাখবো, অধিচাপ মানে বড় চাপে ছোট কোণ, অন্তর্লিখিত কথাটা আসলে বড় চাপে ছোট কোণ, ছোট চাপে বড় কোণ, উপর চাপে স্থূল কোণ হয় আর অধিচাপে সূক্ষ্মকোণ, এই জিনিসটা মনে রাখবা। আবার দেখো বৃত্ত, আরেকটা জিনিস এখান থেকে দেখাই দিই, বৃত্তস্থ চতুর্ভুজের আরেকটা জিনিস দেখা যায়, এটা দেখে মনে, বৃত্তস্থ চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সমষ্টি সবসময় কত ডিগ্রি হয় 180 ডিগ্রি হয়, এটা একটু মনে রাখি। আমি একটু দেখা দিই, এটা এই যে বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এটা ধরো এ, এটা বি, এটা সি, কিন্তু এই পাশটা দেয় সি, এটা দিলাম মূলত ডি। তাহলে দেখো এই কোণ আর মিলা এই কোণ এ আর কোণ সি কি বৃত্তের পরিধির উপর সকল বিন্দু না, এই জন্য বৃত্তস্থ চতুর্ভুজের বা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের
বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সবসময় 180 ডিগ্রি করতে হবে। তার মানে কোণ এ প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। হ্যাঁ, আবার কোণ বি প্লাস কোণ ডি সমান সমান 180 ডিগ্রি হলো বৃত্তস্থ চতুর্ভুজের। হ্যাঁ, আবার বৃত্তস্থ চতুর্ভুজের কোন এক বাহুকে যদি আমি বর্ধিত করি, যে বহিস্থ কোণ উৎপন্ন হবে, ধর এটা বানাইলাম, এখানে যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে সেই বহিস্থ কোণটা কার সমান হবে জানো? হ্যাঁ, ওই চতুর্ভুজের ওই বিন্দুর, হ্যাঁ ওই চতুর্ভুজের যে বিন্দুতে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে তার বিপরীত অন্তস্থ কোণের সমান হয়ে যাবে। তার মানে এই কোণটা এই কোণের সমান হয়ে যাবে। দেখো এটা যদি ধরো 80 ডিগ্রি, ধরো এটা হচ্ছে কত 80 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই কয় ডিগ্রি, 90 ডিগ্রি না? আবার দুইটা বৃত্তস্থ চতুর্ভুজ দুটি বিপরীত কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি না? তাহলে এটা যদি 80 হয়, একটু যদি 80 হয়ে থাকে তাহলে একটু কত হবে, 100 ডিগ্রি না? তাহলে এটা কি সমান হয় না? তার মানে বৃত্তস্থ চতুর্ভুজের কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে এই বহিস্থ কোণের মানটা, ঠিক আছে, ওই চতুর্ভুজের বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমান হবে, অন্তস্থ কোণের সমান। ঠিক আছে, বি বিন্দুতে যে বহিস্থ কোণ উৎপন্ন হলো না, তাহলে বি বিন্দু ওই চতুর্ভুজের বি বিন্দুর বিপরীত অন্তস্থ কোণ কি, ডি না? এই বিন্দুর যে কোণ আর এই কোণ কি সমান হয়, এটা একটু মাথা রেখে তাহলে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা তাহলে এটা হয়ে গেল বৃত্তের অধিচাপে তাহলে অন্তর্লিখিত কোণ কি হয়, বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সবসময় সূক্ষ্মকোণ হয়। এই যে সূক্ষ্মকোণ দেখছো, এটাকে দেখালাম না, সূক্ষ্মকোণ অধিচাপে ছোট কোণ হবে। হ্যাঁ, অন্তর্লিখিত করলে 5 নম্বর দেখো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ নিচের কোণটি, এই যে বৃত্তের উপচাপে 5 নম্বর, এটা তো আমরা দেখালামই। দেখো বৃত্তের উপচাপ দেখো এটা হলো বৃত্ত মনে হলো পরিধির সমান চাপ এলো, উপচাপে অন্তর্লিখিত কোণ কি হয়, দেখো উপচাপ এই যে লিখলাম সি আর হলো ডি, সি ডি, এই যে উপচাপ নিলাম, এই যে উপচাপে অন্তর্লিখিত কোণ, একটু বড় করে নেই নাহলে আবার এটা কোন একটা সমস্যা হবে। হ্যাঁ, সি নিলাম আর এটা নিলাম ধরো ডি, এই যে উপচাপ অন্তর্লিখিত কোণ কি হয়, দেখো উপচাপে অন্তর্লিখিত কোণ ধরো এই বিন্দু কোন এক কোণ দেখছো, এই যে উপচাপ অন্তর্লিখিত কোণ সবসময় বিপরীত, চাপ ছোট হলে অন্তর্লিখিত কোণ বড় হয়, বিপরীত হয়, স্থূল কোণ হয়ে গেছে 90 ডিগ্রি ছোট। দেখছো উপচাপে ছোট হয়। দেখো উপচাপ থেকে আস্তে আস্তে যদি আমি অধিচাপের দিকে যাই বা সমান সমান চাপের দিকে যাই, দেখো এটা যত আস্তে আস্তে বাড়াবা তখন দেখো কোণের মান আস্তে আস্তে কমতেছে। দেখছো, তার মানে কি হয়, এটা একটু পরে দেখা, এটা শেষ করে নি। তাহলে বৃত্তের উপচাপে এটা কিন্তু 90 ডিগ্রি থেকে বড়, তার মানে কি স্থূল কোণ। বৃত্তের উপচাপে করলাম না, অন্তর্লিখিত থাকলে বিপরীত করবা, বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ তাহলে স্থূল কোণ। হ্যাঁ, এই যে তাহলে কত হবে স্থূল কোণ, মানে কোনটি হতে পারে তাহলে 90 ডিগ্রি। এটা দেখছো স্থূল কোণ, আমরা যে উপচাপ চাপের পরিমাণ যদি আস্তে আস্তে কমাইতে থাকি, দেখো এই দেখো এটা সি এল এই কোণ হয়, যদি কোণের চাপের পরিমাণ আস্তে আস্তে কমাইতে থাকি তাহলে দেখো কোণের পরিমাণ আস্তে ছোট হইতেছে, আরো আরো করো আস্তে আস্তে ছোট হয়ে যাইতেছে। দেখো এটা আরো ছোট হয়ে যাচ্ছে, করতে 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 যখন আরো এই পর্যন্ত নেবা, দেখো আরো তাও ছোট হয়ে যাচ্ছে, আবার এটারে করতে করতে আরো যখন এই জায়গা আনবা, দেখো তখন এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। এই যে এই বিন্দুতে একটু যদি চাপ ধরে একটু, এই আর ডি হলো উপচাপ, এখান থেকে নিলেও দেখো যে কোণের চাপের পরিমাণ আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে এই জায়গা আনলাম, এই জায়গা আনলাম, তখন এই দুটো মিলে 90 ডিগ্রি হয়েছে। দেখছো পরিধির অর্ধেকের চাপে না, এবি পরিধি অর্ধেকের দৈর্ঘ্য, এবি অর্ধেকের উপর হলো 90 ডিগ্রি। এখন তো চাপের পরিমাণ যদি ই দেই সি দেই, দেখো আজ থেকে অধিচাপে চাপ কম বাইরে গেল, অর্ধেকে অধিচাপ হয়ে গেল, দেখো অধিচাপে অন্তর্লিখিত কোণে যে সূক্ষ্ম কোণে গেছে 90 ডিগ্রি কমে গেল। আরো বাড়াও, আরো অধিচাপের পরিমাণ আরো এদিক দিয়ে বাড়াও, কোণের পরিমাণ আরো ছোট হয়ে যাইতেছে। দেখছো আরো বাড়াও, অধিচাপের পরিমাণ আরো বাড়ায়, আস্তে আস্তে কমতেছে। দেখছো এটাই। তাহলে আচ্ছা তোমরা আশা করি এগুলো বুঝছো। তাহলে 5 নম্বর তাহলে আমাদের 110 ডিগ্রি, বুঝছো? আচ্ছা ঠিক আছে।